আরও রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ, জাতিসংঘের লিখিত প্রস্তাব ছাড়া মানবিক করিডোর হুমকি হবে বললেন বিশ্লেষকরা। এসডিজির প্রধান কার্যালয় সহ দেশের ৩৬ অধিদপ্তরে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির প্রমাণ, পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দ। জাতীয় নির্বাচনে পরিবেশ নিশ্চিত আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের সর্বোচ্চ দায়িত্ব, পুলিশ সপ্তাহ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে ইসির পরিকল্পনার সাধুবাদ, পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, 15 মে পর্যন্ত নেওয়া হবে মতামত। আওয়ামী লীগের মতো অপকর্ম করলে বিএনপিকেও প্রত্যাহার করবে জনগণ, ঠাকুরগাঁওয়ে দলীয় নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুলের হুঁশিয়ারি। এবং চীনে লিয়াওনিং শহরে একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেছে অন্তত 22 জন, কারণ অনুসন্ধানে নির্দেশনা শি জিনপিং এর। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের লিখিত সিদ্ধান্ত ছাড়া আরাকানে মানবিক করিডোর দিলে তা দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে মনে করছেন নিরাপত্তা এবং কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে এমন সিদ্ধান্তে ভূ রাজনীতিতেও ব্যাপক প্রভাব পড়বে, তাই এমন স্পর্শকাতর বিষয়ে সরকারকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। যদিও বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জাতিসংঘ রাখাইনের মানবিক সহায়তা দিতে চাইলে লজিস্টিক সাপোর্ট দিতে প্রস্তুত বাংলাদেশ। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধের পর রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে সেখানে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। ফলে জরুরি সহায়তা পাঠাতে করিডোর চায় সংস্থাটি। বিষয়টি নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। সরকারের এককভাবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাৎক্ষণিক সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেক বড় সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। আর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতের আমির রাখাইনের সঙ্গে মানবিক করিডোরের বিষয়টি জাতির সামনে স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানান। এমন বাস্তবতায় বাংলাদেশ জাতিসংঘকে সহায়তা পৌঁছাতে করিডোর সুবিধা দিলে কি ধরনের প্রভাব পড়বে এ নিয়ে কথা বলেন নিরাপত্তা বিশ্লেষক ও কূটনৈতিক বিশ্লেষকরা। তো দেখা দরকার যে আরাকান আর্মি যে চাচ্ছে সেটার লিখিত কোথায়, তার মধ্যে যে আমাকে কনসেন্ট দিচ্ছে যে হ্যাঁ তুমি হেল্প করতে পারো, সেটার লিখিত কোথায়। আর বড় আকারে যেটা হলো জাতিসংঘের যেটা বলা হচ্ছে সেই ডকুমেন্টটা কোথায়, সেগুলো হলে সব যেগুলি থাকে তাহলে আমার মনে হয় কোনো ঝামেলা হওয়া উচিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত ছাড়া এমন পদক্ষেপ দুদেশের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখছেন তারা। এমন স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়ার তাগিদ তাদের। আমরা কোনো পশ্চিমা গোষ্ঠীকে জাতিসংঘের অধীনেই হোক আর অন্য যে কোনো পরিচয়ই হোক করিডোরের ব্যবস্থা করে দেই, সেটা চীন স্বাভাবিকভাবে নিবে না। এখানে অবশ্যই চীনের একটা সম্মতি বা চীনের একটা সমর্থন প্রয়োজন হবে। সেই সমর্থন ছাড়া যদি আমরা করিডোর দেই তাহলে পুরো অঞ্চলের ভূ রাজনীতি, এখানকার নিরাপত্তা এবং এখানকার যে পরিবেশ পরিস্থিতি আছে সেটা আমি মনে করি যে একটা বিরূপ পরিস্থিতি তৈরি হবে। এদিকে মঙ্গলবার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি স্পষ্ট করেন। বলেন, এ নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনো আলোচনা হয়নি বাংলাদেশের। তবে রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে জাতিসংঘকে লজিস্টিক সাপোর্ট দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতিতে নতুন করে আরও 1,13,000 রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ করেছে জাতিসংঘ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।
রাজধানী গুলশানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। পরে আদালতের নির্দেশে জব্দ করে তারা। আর সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। এদিকে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি সহ নানান অভিযোগে ঢাকার প্রধান কার্যালয় সহ সারা দেশে এলজিইডি ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছে সংস্থাটি। ফজলে আদিত্য রিপোর্ট। ১৯০০ কোটি টাকার ঘূর্ণিঝড় রোধে বি স্ট্রং প্রকল্পে অস্বাভাবিক দর নির্ধারণের অভিযোগে স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। তবে গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে প্রবেশে বাধা দেয় এলজিইডির কর্মকর্তারা। এটা তো এলজিইডি ভালো বলতে পারবে, এটা তো আসলে আমাদের বিষয়। অভিযান শেষে দুদক কর্মকর্তা জানান 4টি ল্যাপটপ কিনতে 11 লাখ টাকা সহ প্রতিটি যন্ত্রাংশ কেনাকাটায় বেশি দাম নির্ধারণের প্রমাণ মিলেছে। তবে আপাত দৃষ্টিতে আমাদের কাছে এই যে ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছে, ল্যাপটপ কম্পিউটার প্লাস আরো কিছু এগুলোর আমরা আসলে বলতে পারবো মোটরসাইকেল, এরকম বিভিন্ন বিষয় আছে। আর ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলায় এলজিইডি কার্যালয়ে চালানো অভিযানে পাওয়া তথ্যপত্রের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক মহাপরিচালক। সজীব সমন্বিত জেলা কার্যালয় সহ প্রধান কার্যালয় থেকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের যে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির যে অভিযোগ আমাদের কাছে এসেছিল, সেই প্রেক্ষিতে সব একযোগে সব জায়গাতে এটা আমাদের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের গুলশান 1 নম্বরের 7 নম্বর সড়কের একটি ফ্ল্যাট আদালতের আদেশে জব্দ করেছে দুদক। যারা রয়েছেন তারা যদি সম্পদ সংক্রান্ত বিষয়গুলো তারা যদি অন্যত্র বিক্রি বা স্থানান্তর করার চেষ্টা করেন, সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন। এটা যে কোনো অনুসন্ধান তদন্তের ক্ষেত্রেই প্রযোজ্য। আর মামলা হয়েছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের নামে। তার বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 3টি ব্যাংক হিসেবে 8 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ফজলে আদিত্য, তিস টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনে পরিবেশ নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের সর্বোচ্চ দায়িত্ব বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজারবাগে পুলিশ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। পুলিশ ও জনগণের দূরত্ব কমিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, 16 বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল আওয়ামী লীগ। সাইফুল রিপনের রিপোর্ট। রাজারবাগে পুলিশ সপ্তাহ 2025-এর উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পেশাগত কাজে ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ ও অন্যান্য বাহিনীর প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দলীয়ভাবে ব্যবহারের ফলে বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা কমিয়ে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা জানি পুলিশ বাহিনীর সামনে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে। অপ্রতুল জনবল, লজিস্টিক্স, অপর্যাপ্ত বাজেট ইত্যাদি। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। বলেন, জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয়, সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। অশুভ শক্তির অপচেষ্টা মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে
চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। দেশের মানুষ নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পুলিশকে শক্তিশালী অবস্থায় দেখতে চায় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের জনগণের সাথে পুলিশের সম্পর্কই নির্ধারণ করে আমরা সভ্যতার কোন স্তরে আছি। এটা দেখেই সারা দুনিয়া বিচার করে আমরা সভ্যতার কোন স্তরে আছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রবাসীদের ভোট নেয়ার পদ্ধতির বিষয়ে চূড়ান্ত মতামত দিতে রাজনৈতিক দলগুলোকে 15 মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন বলেন, আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে। মঙ্গলবার নির্বাচন ভবনে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। আর প্রবাসীদের ভোটদান নিশ্চিতে বাস্তবায়নযোগ্য প্রস্তাবের পক্ষে রয়েছে বিএনপি। শিউলি রায়কে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক ও নির্বাচন কমিশনার সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সেমিনার শেষে রাজনৈতিক দলগুলো পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং নিয়ে মিশ্র মতামত দেয়। প্রক্সি সিস্টেম একটা ওনারা সাজেস্ট করেছেন, মোটামুটিভাবে সেটা হতে পারে। এটা খুবই বিস্ময়ের ব্যাপার যে বাংলাদেশের 55 বছর অতিবাহিত হচ্ছে, অথচ প্রবাসীরা প্রবাসে থাকা অবস্থায় ভোট দেওয়ার কোনো আইনগত সুযোগ পায় নাই। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি তাদের সর্বোচ্চ চেষ্টা করার জন্য যাতে বাংলাদেশিরা যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানান, প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে আলোচনা হয়েছে। যে প্রস্তাব সবচেয়ে আধুনিক ও বাস্তবায়নযোগ্য, সাশ্রয় সহজলভ্য হবে সেটাই বাস্তবায়নের পক্ষে বিএনপি। বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আমরা দাবি করেছি। কাজেই আজকে যে উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হয়েছে, এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদেরই দাবি। এবার প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন কমিশন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে, আমরা ধন্যবাদ জানাই তাদের। কিন্তু এটা আমাদের সমর্থনের প্রশ্ন না, শুধু এটা আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে বলে আমরা খুশি। আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে বলে জানান সিইসি এএমএম নাসিরউদ্দিন। অ্যাটলিস্ট সীমিত পরিসরে আমরা শুরু করি, শুরুটা অন্তত হোক। আমরা চাই যে নেক্সট ইলেকশনে শুরুটা অন্তত হোক। এই জন্য আপনাদের সবার বিজ্ঞ মতামত এবং সমর্থন আমরা চাই। প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অপরাধীরা যেন কোনোভাবে সুযোগ না পায় সেদিকে নজর রাখার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। এখানে বহুত। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা আছে জামায়াতের, এমনটি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় গণসংযোগ কর্মসূচিতে একথা বলেন তিনি। জামায়াতের আমির প্রধান উপদেষ্টার ঘোষিত আগামী ডিসেম্বর থেকে 26 সালের জুনের মধ্যে নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবার সম্ভাবনা 50-50 বলেও জানান তিনি। এ সময় নির্বাচিত হলে কাজের ভিত্তিতে মানুষ মর্যাদা পাবে এমন সমাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। সেই সঙ্গে মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াত কাজ করবে বলেও জানান দলটির আমির। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। যেহেতু কিছু সংস্কারের প্রশ্ন জড়িত রয়েছে, একটু সময় লাগবে। এই জন্য ডিসেম্বরের ভিতরে এটা হতেও পারে, নাও হতে পারে, এখানে 50-50 চান্স। অপকর্ম করলে আওয়ামী লীগের মতোই বিএনপিকেও ছুঁড়ে ফেলবে জনগণ। দলীয় নেতাকর্মীদের এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদরে মোলানি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচিতে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ ভয়াবহ এক ডাইনির হাত থেকে রক্ষা পেয়েছে। আওয়ামী লীগ যাদের ভয় পেয়েছে তাদেরই গুম করেছে।
1700 মানুষকে গুম করে দলটি 7 থেকে 8 বছর পর্যন্ত তাদের আটকে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। দেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল বিএনপি উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা দিবে দলটি। দানের সৃষ্টি আপনাদের, একে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আওয়ামী লীগ অন্যায় না করে, অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। ওই আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। সুতরাং অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখবে। 2011 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রদল কর্মী আবিদুর রহমান আবিদ হত্যা মামলার 12 আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। 2011 সালে 19 অক্টোবর 3 দফা পিটুনি দিয়ে আবিদকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। 21 অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। পরে এই ঘটনায় আবিদের মামা বাদী হয়ে 22 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জানা যায়, চট্টগ্রাম মেডিকেলের ভিপি মহফিজুর রহমান জুম্মা, চমেক ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজ সহ সব আসামি ছাত্রলীগের নেতাকর্মী। পরে এজাহার থেকে 10 জনকে অব্যাহতি দেওয়া হয়। 2019 সালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত 12 আসামিকে খালাস দিয়ে রায় দেন। 4 বছর মামলাটি সচল করার পর হাইকোর্টে আবেদন করে আবিদের মামা মামলার বাদী নিয়ামতুল্লাহ আবেদনের উপর শুনানি করে 12 আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন হাইকোর্ট। আজকে রিভিশন মামলা শুনানি অন্তে রুল জারি করেছেন এবং সকল আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন এবং এটিও মূলত খুবই চাঞ্চল্যকর ঘটনা ছিল। 11 সালে 19 অক্টোবর আমার ভাইকে মেডিকেল কলেজে পিটিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় ফেলে রাখা হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মেডিকেলের ছাত্র হিসেবে আইডেন্টিফাই করে, তখন তাকে তড়িঘড়ি করে মেডিকেলে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 21 অক্টোবর আমার ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ হয় চট্টগ্রাম মেডিকেলে। সাবেক বিচারপতি খায়রুল হকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেন তারা। বলেন, জুলাই আন্দোলনে শেখ হাসিনার মতো গণহত্যার সমান অপরাধী সাবেক বিচারপতি খায়রুল হক, যিনি বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন, তার বিরুদ্ধে মামলা থাকার পরেও তাকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না সে প্রশ্ন তোলেন তারা। এ সময় খায়রুল হককে অবিলম্বে গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। বাংলাদেশ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আজারবাইজান। সেই সঙ্গে আকাশ যোগাযোগ মিশন প্রতিষ্ঠা এবং ভিসা সহজ করতে আগ্রহী দেশটি। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আজারবাইজানের উপ পররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ জানান, খুব শিগগিরই বিষয়গুলো নিয়ে চুক্তির প্রস্তুতি চলছে। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ আজারবাইজান দ্বিতীয় পলিটিক্যাল কনসালটেশন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে 2 ঘণ্টা ব্যাপী বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়েছে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং শ্রমবাজার ইস্যু। সেই সঙ্গে বাকু হয়ে এশিয়া এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। আজারবাইজানের প্রাধান্য ছিল বাণিজ্য বৃদ্ধিতে। তারা প্রযুক্তির বিনিময়, আইসিটি সেক্টরে সহযোগিতা এবং শিক্ষার বিষয়ে আগ্রহী। আগামী ঈদুল আজহাকে কেন্দ্র করে বাজারে কোনো পণ্য সংকট হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলিম আখতার খান। তিনি বলেন, পাশাপাশি পণ্য মূল্য নিয়ে কারসাজি বন্ধ করা হবে। মঙ্গলবার সকালে মশলা এবং কোল্ড স্টোরেজ ব্যবসায়ীদের সাথে বৈঠক করে সংস্থাটি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আলিম আখতার খান আরো বলেন, দেশে আলুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে, আগামীতে আলুর চাষ বাড়াতে সুপারিশ করবে সংস্থাটি। অন্যদিকে কোল্ড স্টোরেজে বীজ আলু এবং খাবার আলুর পার্থক্য তৈরিতে রং করার পদ্ধতি অবলম্বন করবে ব্যবসায়ীরা। যারা স্টেক হোল্ডার তারা মিলেমিশে আমরা যে শেষ সময়ে আলুর দাম বেড়ে যায়, বাজারের চাহিদা অনুযায়ী আলু পাওয়া যায় না, বা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের জন্য আলু ক্রয় করাটা তাদের সাধ্যের বাইরে দাম চলে যায়, যে বাজারে কোনো পণ্যের অভাব হবে না এবং মূল্যের ক্ষেত্রেও মানুষ প্রতারণা বা
কোনো হয়রানির শিকার হবে না।